প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা এর আগে বীজগণিতের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ শেষ করেছিলাম, আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি জ্যামিতি ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা থেকে। দেখো, তোমাদের যে ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা আছে, দেখো জ্যামিতিতে আমরা সচরাচর জ্যামিতি বলতেই বুঝি যেটা হচ্ছে উপপাদ্য ও সম্পাদ্য এইগুলো। আর যেহেতু এই উপপাদ্য সম্পাদ্য করতে হলে আসলে এই সম্পর্কে অনেক কিছু জানতে হবে, সেটা নিয়েই তৈরি হচ্ছে আসলে মূলত জ্যামিতির মৌলিক ধারণা। দেখো, জ্যামিতির মৌলিক ধারণায় প্রথমে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে স্থান, তল, রেখা, বিন্দু। চারটা জিনিস দেওয়া আছে সাধারণত। দেখো, স্থান, তল, রেখা, বিন্দু। দেখো স্থান, তো স্থান একটা যদি তুমি চিন্তা করো যে কোনো বস্তু যে জায়গা দখল করে সেটা হচ্ছে স্থান। একটা যদি তুমি চিন্তা করো স্থান, এবার তল। তুমি স্থানের পর যদি চিন্তা করো যে প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা কিন্তু তোমরা অবশ্যই জানতে হবে। প্রথমে আসি আমরা স্থান। স্থান 2 আছে, দেখো তল 3 আছে, দেখো রেখা, রেখা বিন্দু, এরপর আছে দেখো এই চারটা। তাহলে স্থান, তাহলে স্থান আসলে আমরা কী দেওয়া মানে প্রকাশ করতে পারবো? দেখো স্থান, যে আমি যদি এই মার্কারটা একটা জায়গায় রাখি তাহলে সেটা কিছুটা জায়গা দখল করবে, সেটা হচ্ছে স্থান। তাহলে স্থান বলতে বোঝাবে যে যতটুকু জায়গা দখল করে কোনো বস্তু, সেই জায়গা সেটাকেই বলবো আমরা স্থান। তাহলে কি বলতে পারি বলো তো? যে কোনো স্থান বলতে আমরা কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করবে সেটা বুঝি। দেখো, তুমি নির্দিষ্ট আকার, তুমি চিন্তা করো একটা ইট নিলা, তাহলে ইট যতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে ইটের স্থান। তাহলে কোনো নির্দিষ্ট বস্তু যতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে তার স্থান। স্থানের পর যদি তুমি চিন্তা করো তল, কয়টি পাশ বা তল, তুমি চিন্তা করো একটা ইট বা একটা বস্তু নিলা, এরকম ইট নিলা, দেখো এটা কয় দিক? চারদিকে চারটা আছে, উপরে নিচে দুইটা আছে। একটা ইটের কথা তুমি চিন্তা করো, চারদিকে চারটা তল আছে, উপরে একটা নিচে একটা তল আছে, মোট ইটের কয়টি তল থাকে? 6টি তল। তাহলে এই যে তল, যে একটা ঘনবস্তু, ইট কিন্তু একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর তল থাকবে কয়টি? 6টি, তাই না? তাহলে এইরকম আমরা তল অবশ্যই কি মানে বের করতে পারবো, তল নিয়ে আমাদের আসলে কোনো এরকম সমস্যা হওয়ার কথা না। তলের পর যদি দেখি যে রেখা, তারপর আছে কি বিন্দু। রেখা নিয়ে আমরা আসলে একটু বৃহৎ আলোচনা করব। রেখাটা থাক, আমরা বিন্দুতে চলে আসি। খেয়াল করো, বিন্দু হচ্ছে কি আমরা ছোটোবেলা থেকে পড়েছি, এই যে আমি একটা দিলাম যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেদ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলে থাকি। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেদ কিছুই নেই, তাকে আমরা কি বলে থাকি? শুধু অবস্থান আছে, তাকেই বলে থাকি কি আমরা বিন্দু। এবার দেখো, খেয়াল করো যে এই চারটা সংখ্যা তো অবশ্যই, 3টে সংখ্যা তো অবশ্যই বলবা। রেখার সাথে আমরা যে জিনিসগুলো যুক্ত করব সেগুলো হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি। আমরা রেখার সাথে আরও পড়ব রেখা, রেখাংশ, রেখাংশ, আর একটা হচ্ছে রশ্মি। খেয়াল করো, তাহলে আমরা এই যে তিনটি মানে রেখা থেকেই আমরা তিনটি জিনিস দেখলাম, রেখা, রেখাংশ, রশ্মি। তিনটা জিনিস কিন্তু আসলে ভিন্ন জিনিস। অবশ্যই তিনটা জিনিসকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। যে রেখা, যদি তুমি চিন্তা করো রেখার কথা, এই যে রেখা, তুমি যদি এইভাবে দুইটা তীর থাকবে রেখায়, দুই প্রান্তে, দুই, এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। যদি 3 না থাকতো তাহলে কি নির্দিষ্ট হয়ে যেত। তাহলে রেখার কি থাকবে? কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না। তাহলে কি বলতে পারি? যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই সেটা হচ্ছে কি রেখা। অবশ্যই দুই প্রান্তে, এটার কোনো প্রান্তবিন্দু নেই, শুরু বা শেষ নেই, তার মানে কি নির্দিষ্ট না, এটা হচ্ছে রেখা। এবার খেয়াল করো, রেখাংশ একটা অংশ, তার মানে কি এখানে নির্দিষ্ট বলছে, যার দৈর্ঘ্য নির্দিষ্ট। তাহলে অবশ্যই কি তীর থাকবে না। রেখাংশ কি দৈর্ঘ্য নির্দিষ্ট, তাহলে তীর থাকবে না, ঠিক আছে? আর যদি বলা হয় রশ্মি, তাহলে কি একটা রশ্মির দৈর্ঘ্য নির্দিষ্ট নয়, তার মানে কি একটি মাত্র প্রান্তবিন্দু আছে, আর একটি, মনে করো এখান থেকে শুরু হয়েছে কিন্তু শেষ কোথায় আমরা জানি না, সেটা হচ্ছে রশ্মি, ঠিক আছে? তাহলে রেখা কি আমরা কোনো শুরু বা শেষ জানি না, সেটা হচ্ছে রেখা। আর রশ্মি হচ্ছে কি আমরা নির্দিষ্ট শুরু শেষ দুটোই জানি, এবং রশ্মি হচ্ছে আমরা শুরু জানি কিন্তু শেষ জানি না। তাহলে দেখো, রশ্মির দুটি প্রান্তবিন্দু আছে,
রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মির তোমার একটি প্রান্তবিন্দু আছে এবং রেখার কোনো প্রান্তবিন্দু নেই। অবশ্যই নৈবিত্তিকের জন্য তোমরা অবশ্যই এমসিকিউর জন্য অবশ্যই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে জিনিসগুলো ঠিক আছে কিনা। এরপর আমরা চলে আসি একটু কোণ। অবশ্যই আমি যেগুলো বোর্ডে লিখতেছি এই সংখ্যাগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে আমাকে দেখাবে কিন্তু। এবার খেয়াল করো, আমরা একটু কোণে চলে আসি। খেয়াল করো, কোণ নিয়ে আলোচনা করব। কোণ, কোণ খেয়াল করো, দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে যেটি উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে কোণ। দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি প্রান্ত বিন্দুতে মিলিত হলে উৎপন্ন বস্তুটিকে আমরা কোণ বলে থাকি। এই যে কোণ বা অ্যাঙ্গেল, এটা আসলে অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা সেই প্রকারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসে সরল কোণ। আমাদের 1 নম্বরে আসো সরল কোণ। দেখো সরল কোণ, সরল কোণ, এক সরল কোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। খেয়াল করো, এক সরল কোণ ইকুয়াল টু কত বললাম? 180, 180। তার মানে কি, এই যে এটাকে আমি একটা কোণ বলতে পারি এ, এই যে একটা বিন্দু আছে বি, এ ও বি, এখানে ও দিই, এটা ও, এটা বি। তাহলে এই যে এ ও বি, এই যে কোণটা, এটা হচ্ছে এক সরল কোণ। তাহলে যদি কোনো কোণের পরিমাণ 180 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? এক সরল কোণ। তাহলে কি, যদি পরস্পর বিপরীত দুইটি রশ্মি, দেখো দুইটি বিপরীত রশ্মি মিলিত হয়ে, ঠিক আছে, দুইটি বিপরীত রশ্মি, যেহেতু রশ্মি বলছি তীর চিহ্ন হবে, দুইটি বিপরীত রশ্মি মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে সরল কোণ। এবার দেখো, তারপর আসে সন্নিহিত কোণ। দুয়ে সন্নিহিত কোণ। দেখো এখানে আমি একটা কোণ আঁকছিলাম, আমি আবার একটু সুন্দর করে আঁকি। এখানে দেখো, এই যে একটা কোণ আঁকছিলাম, এই যে একটা কোণ এ ও বি, আমি আরেকটি রেখা দিলাম সি ও সি। তাহলে দেখো এখানে কয়টি কোণ উৎপন্ন হয়েছে? দুইটি কোণ। এই যে 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ। তাহলে দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, তাহলে তাদেরকে বলা হবে কি? সন্নিহিত কোণ। দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকলে তাদেরকে বলা হবে সন্নিহিত কোণ। দেখো, একই শীর্ষবিন্দু একই এবং একটি সাধারণ বাহু থাকলে তাদেরকে বলা হবে পরস্পরের সন্নিহিত কোণ, মানে পাশাপাশি কোণ। এই যে এ ও সি এবং এ সি ও বি বা বি ও সি, এরা পরস্পর কি? সন্নিহিত কোণ। এবার খেয়াল করো, তোমাদের বাসা বাড়িতে সবারই চাঁদা আছে। চাঁদার সাহায্যে দেখো তোমাদের বইয়ের 109 নম্বর পেজে যে কাজ আছে, যেখানে আঁকতে বলছে চাঁদার সাহায্যে 30, 45, 60, 90, 120, 180 ডিগ্রি কোণ, এই কোণগুলো তোমরা সবাই বাসায় আঁকবে। এবার খেয়াল করো যে আমরা যদি আসি এবার একটু লম্ব এবং সমকোণ নিয়ে আলোচনা করতে। দেখো লম্ব 3 হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে কি, দেখো একটা রেখা, সরলরেখার উপর আর একটা রেখা যদি 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন সেটাকে বলা হবে কি? লম্ব। তাহলে কত ডিগ্রি কোণ হতে হবে? অবশ্যই 90 ডিগ্রি। একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা 90 ডিগ্রি কোণে অবস্থান করলে তাকে বলা হবে কি? লম্ব। দেখো, যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সমান্তরাল, দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, এবং দেখো এখানে বইতে তোমাদের যেটা বলছে, এই যে একটি সরলরেখা, রেখাংশের উপর যদি একটি সরলরেখা অবস্থান করে এবং দুইটি কোণ, এই দুইটি কোণ যদি পরস্পর সমান হয়, ঠিক আছে, একটি সরল কোণের উপর একটি রেখা অবস্থান করছে এবং কোণের মান যদি সমান হয়, তাহলে প্রত্যেক এই বাহুটাকে বলা হবে কি? লম্ব। এবং সমকোণের এবং প্রত্যেকটি কোণকে বলা হবে কি? সমকোণ। দেখো, একটি সরল রেখার উপরে একটি বাহু অবস্থান করলে দুইটি কোণের মান যদি পরস্পর সমান হয়, তখন ওই রেখাটাকে বলা হবে কি? লম্ব। এবং প্রত্যেকটি কোণকে বলা হবে কি? সমকোণ। তো লম্ব দেখলাম এবং সাথে আমরা কি দেখলাম? সমকোণ। সমকোণ দেখলাম, লম্বর সাথে আমরা সমকোণটা দেখলাম। এবার দেখো পূরক কোণ। 5 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পূরক কোণ। দেখো পূরক কোণ, এই যে আমরা সমকোণ শিখলাম, এই যে 90 ডিগ্রি কোণটা শিখলাম, দেখো আমি এখানে যদি আরেকটা রেখা দিই, এটা নাম দিলাম ও এ ও বি সি। দেখো দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের সমষ্টি কত? এই কোণটা এবং এই কোণটা, 1 নম্বর এবং 2 নম্বর কোণ। এই 1 এবং 2 কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? আমার 90 ডিগ্রি। তাহলে পরস্পরকে বলা হবে কি? পূরক কোণ। দুইটি কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তখন পরস্পরকে বলা হবে কি?
পূরক কোণ। অবশ্যই তোমরা পূরক কোণ খেয়াল করবা যে এই যে এ এবং বি দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হতে হবে, তাহলে একটি ক্যারেক্টার বলা হবে কি, এরা যদিও সন্নিহিত কোণ তবুও এরা কি হবে, পূরক কোণ। এবার খেয়াল করো পূরক কোণের পরে যেটা আছে আমরা একটু সম্পূরক কোণে, 6 নম্বরে যেটা পড়বো সম্পূরক কোণ। সম্পূরক কোণ, দেখো সম্পূরক কোণ, তাই না? এটা একটু মুছে ফেলি। এই যে একটা সরলরেখা নিলাম এ ও বি, নাম দিলাম ওসি, ওসি রশ্মি, তাই না? তাহলে দেখো, তাহলে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। যেহেতু একটা সরলরেখা এ ও বি একটা সরলরেখা ছিল, তাহলে এই দুটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে পরস্পরকে, তাহলে কোণ দুটিকে পরস্পরকে বলা হবে সম্পূরক কোণ। দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পরকে বলা হবে কি, সম্পূরক কোণ। এবার খেয়াল করো বিপ্রতীক কোণ। আরেকটা কোণ আছে কি, 7 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ খেয়াল করো, দেখো বিপ্রতীক কোণ, তাই না? দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, ঠিক আছে না, আমি নাম দিলাম কত, এ বি সি ডি, পরস্পর কোন বিন্দু ছেদ করছে, ও বিন্দু ছেদ করছে। তাহলে এই যে কোণ উভয় পাশে বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন করবে তাদের পরস্পর সমান হবে এবং এদেরকে বলা হবে বিপ্রতীক কোণ। এবং বিপ্রতীক কোণ পরস্পর কী হবে, সমান হবে। যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করে বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতীক কোণ বলা হয় এবং এই বিপ্রতীক কোণ পরস্পর সমান হয়। তাহলে এটা 1 দিলাম, এটা 1 দিলাম, সমান। আবার এটা যদি বলি এটা 2 দিলাম, এটাও 2 দিলাম, এই 2 নম্বর কোণ কি সমান। তাহলে দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে এবং বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে বিপ্রতীক কোণ। আর এই বিপ্রতীক কোণ পরস্পর কী হবে, অবশ্যই সমান হবে। তাহলে এই যে আমরা জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করলাম, এখানে আমরা প্রথমে রেখাংশ, তারপর রশ্মি পড়লাম। অবশ্যই এটার পার্থক্য তোমরা লিখবে। তারপর আমরা যে কোণ নিয়ে পড়লাম, ঠিক আছে, কোণগুলো পড়বে। তারপরে যে সরল কোণ, সন্নিহিত কোণ, লম্ব, সমকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীক কোণ, প্রত্যেকটা সংজ্ঞা তোমাদের জানতে হবে। এবং অবশ্যই যে এটার বৈশিষ্ট্যগুলো সেটাও জানতে হবে। এবং আমরা যে কোণ আঁকতে পারি, আমাদের কাজে দেওয়া আছে দেখবা কিছু কোণ আঁকতে পারা, যে আমরা কোণগুলো যে আঁকতে পারি সেই জিনিসগুলো তোমাদের শিখতে হবে। এবং এই কাজগুলো তোমাদের যত দ্রুত সম্ভব তোমরা শেষ করবা। তাহলে আমরা শুরু করব, যেহেতু উপঅধ্যায় 1 আমরা আগেও পড়ছি, নতুন করে শিখবো, যেহেতু দীর্ঘ বন্ধের পরে আমরা এটা ভুলে যাওয়ার মতো অবস্থা। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব উপপাদ্য নিয়ে। আর এই উপপাদ্য নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত তোমাদের যে সময়টা পাচ্ছ সেই সময়ের মধ্যে এই যে আলোচনাটা, এটা তোমরা বাসায় খুব সুন্দরভাবে পড়ে কমপ্লিট করে আমাকে দিবে। আর নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সহি সালামতে থাকো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।